তিনজন ছিল। ওদের মনে হচ্ছে ওরা হাঁটছে আর পেছনে খোয়া দিয়ে দিয়ে কে যেন তাদের সঙ্গে হাঁটছে। Crazy. Wait, hold up. Do you hear that? What is that? দেখে ওরা দূর থেকে দেখে রেল লাইন ধরে কেউ যেন টলতে টলতে আসছে। Are you getting this shot? The readings are spiking. We need to move. দেখছে একটা সাদা জামা লোকটার গায়ে, পরনে একটা ছেঁড়া খোড়া প্যান্ট মতো, গা পুরো রক্ত ভেসে যাচ্ছে আর মুন্ডুটা নেই। কি বলছো, এরকম দেখেছে ওরা? সেই গলা কাটা দেহটা ওকে ধরেছে এবং এক নিমেষে তার মুন্ডুটা দেহ থেকে ছিঁড়ে নিল। এটা দেখেছে ওরা? ও গিয়ে দেখছে অভি ওর গলার কাছে একটা ছুরি ধরে রয়েছে, চোখটা পুরো উল্টে সাদা, আর অভির গলা থেকে সেই যে মৃত ছেলেটি তার গলাটা বেরোচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ আর আজকে শুক্রবার তোমাদের জন্য নিয়ে আসলাম একটা মারাত্মক হরর এপিসোড। আজকে যে হরর এপিসোডে আমার সঙ্গে আমার গেস্ট রয়েছে স্বর্ণকমলিনী। তার জীবনে ঘটে যাওয়া দুটো ভয়ঙ্কর মারাত্মক রিয়েল লাইফ ইনসিডেন্ট সে আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। সরাসরি চলে যাবো আজকে স্বর্ণকমলিনীর কাছে, শুনে নেবো তার জীবনের দুটো ভৌতিক ঘটনা। তো কেমন আছো তুমি? খুব ভালো আছি, জাস্ট একটু এক্সস্টেড, বাট এভরিথিং ইজ অলরাইট। ওকে, তুমি আমাকে ফোনে বলছিলে তোমার জীবনে অনেক মারাত্মক ভয়ানক ইনসিডেন্ট তোমার সঙ্গে ঘটেছে, সেখান থেকে দুখানা তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছ আমাদের দর্শকের কাছ থেকে। সরাসরি ঘটনায় চলে যাবো, তুমি যদি ঘটনাটা বল। প্রথম ঘটনা। আচ্ছা, প্রথম ঘটনাটি বলছি, সেটা একদমই আমাদের বাড়ির পাশের বাড়িরই ঘটনা এবং একটি তাল গাছকে কেন্দ্র করে ঘটনা। এবং প্রথমেই বলে রাখি, আমাদের যে পাড়াটা সেটা কিন্তু প্রথমে একটা মানে যেটা বলে কবরখানা ছিল একটা। আচ্ছা। তারপরে সেটা একটা ধান ক্ষেত হয় বহু বছর আগে। তারপরে ধীরে ধীরে প্লট বিক্রি হয়ে কিন্তু সবাই এসছে এবং জায়গাটার মধ্যেই কিন্তু অলরেডি একটা নেগেটিভিটি আছে এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য লোকমুখে কিন্তু খুব মানে কুখ্যাত জায়গাটা। আচ্ছা। এবার ঘটনাটা বলি, আমরা তখন ওই এক দেড় মাস কি এক দেড় বছর হলো বাড়িটা কিনেছি। তারপরে হঠাৎ করে শুনলাম যে আমাদের পাশের বাড়ির পাশের যে প্লটটা সেটা বিক্রি হতে চলেছে। এবার আমরা যখন এসেছিলাম চারিদিকটাই জঙ্গল ছিল, খালি একটাই বাড়ি ছিল, তার শিব মন্দির এবং আমাদের বাড়ি, সেই ছাড়া পাড়াতে কিন্তু আর কোনো বাড়ি ছিল না। কিছুটা দূরে একটা বাড়ি ছিল, মাঝখানে অনেকটা বড় মাঠ, তার পাশেই জঙ্গল। সেই জঙ্গলের এলাকায় কিন্তু বহু বছর ধরেই একটা তাল গাছ রয়েছে। এবার আমরা শুনলাম সেই জঙ্গলের যে জায়গাটা সেটা বিক্রি হয়েছে। এবার কনস্ট্রাকশন শুরু হলো, কনস্ট্রাকশনের পরেই এক দম্পতি এলো, তার একদম নিউলি ম্যারিড কাপল এলো, সে তার বর এবং স্ত্রী, এবং তার সঙ্গে তার বাচ্চাও এলো। তখন বাচ্চাটির বয়স হবে ওই 3-4 মাস। এবার ব্যাপারটা হচ্ছে যে মেনলি মহিলাটি বাড়িতে থাকেন, তার বর বাইরে কাজের জন্য থাকে, বছরে একবার কি দুবার আসে। এইবারে যে ঘটনাটা শুরু হলো তার আগে বলে রাখি, উনি প্রথমে একটু ভীতু প্রকৃতির এবং যেহেতু জায়গাটা শুনেছিলেন যে কুখ্যাত, উনি খুব ভয় পেতেন। এবার পাড়ায় যেটা হয়, নতুন একজন অল্প বয়সী বউ এসছে, খুব উনি গল্প করতেন সবার সঙ্গে, বলতে আমার না খালি ভয় লাগে। আর এমন জায়গায় ওদের রান্নাঘরটা ছিল, ওনাদের দুটো বেডরুম, মাঝখানে একটা হল রুম আর একটা কিচেন বাথরুম, দক্ষিণ মুখো কিচেন এবং বাথরুম, এবং কিচেনের পাশেই জানলা, তার পাশেই কিন্তু সেই তাল গাছটা পড়েছে। এবার উনি খালি বললেন, দেখো না আমার খালি ভয় লাগে, খালি গা ছমছম করে, যখন আমি রান্নাঘরে রান্না করি সন্ধ্যের পরে খুব গা ছমছম করে। এবার সবাই বলছে, দেখো তুমি ভয় পাও, সেই জন্য তুমি একদম নতুন, তোমার বয়স অল্প, কোনো চিন্তা করো না, আমরা তো আছি। এবার হঠাৎ করে যেটা শুরু হলো, উনি যেটা বলেছেন, মাসখানেক একদম সব ঠিকঠাক চলছে, যেরকম লাইফ চলছে, তার মাঝখানে ওনার হাজবেন্ডও এসেছিলেন, আবার চলে গেলেন। চলে যাওয়ার পরের দিন উনি সন্ধ্যেবেলা হঠাৎ করে রান্নাঘরে রান্না করছে, হঠাৎ ওনার মনে হলো কোথাও কোনো হাওয়া নেই, খুব গুমোট সেই সময় গরমটা ছিল, হঠাৎ করে মনে হলো তাল গাছের উপরে যেন পাতা ভীষণ ভাবে নড়ছে। এবার ওনার এত সাহস নেই, বাড়িতে একা আছেন, যে উনি জানলা দিয়ে দেখবেন, কারণ জানলা দিয়ে একটু ঝুঁকে দেখলেই কিন্তু তাল গাছের ওপরটা দেখা যায় যে কি অ্যাক্টিভিটিস হচ্ছে কি না। উনি পাত্তা দেননি। যাই হোক, সেদিন ভয়ে ভয়ে রান্নাটা করেছে। দ্বিতীয় দিন
দ্বিতীয় দিন ঠিক ওই সন্ধ্যে 6:30টার পর উনি চা করছেন, হঠাৎ করে উনি শুনতে পেলেন ছাদে ঝুপ করে কিছু একটা পড়লো যেন ওপর থেকে। আচ্ছা। এবার হঠাৎ করে উনি বললেন, বাবা কি হলো রে বাবা, কিছু পড়লো? বা অনেক সময় অনেক রাত্রে অনেক জন্তু জানোয়ার থাকে, তারা আসে, বিড়াল এসে এলো, কুকুর কোনোভাবে লাফিয়ে এলো। ওনার তো ভয় লাগছে, এইসব চিন্তা করছেন, আর চাটা ওনার ফুটছে। হঠাৎ করে উনি বুঝতে পারলেন খুব হালকা হালকা ফুটস্টেপ গেলে যেরকম হয় সারা ছাদময় সেই জিনিসটা হচ্ছে। ওর ওই বাড়িতে একাই থাকতো? হ্যাঁ, উনি একা থাকতেন, ওনার ওর বাচ্চা ওনার রয়েছে। বাচ্চাকে তো বেশিরভাগ সময় ঘুমোতো বেডরুমে ঘুমোতো, এবং বেডরুম পার করে আর একটা রুম আছে কোনাকুনি, তারপরে ওনার বাথরুম, তারপর কিচেন। এবার মানে হল রুমের মাঝখান দিয়েই যাওয়া যাবে, এরকম সিস্টেম আর কি। তো অনেকক্ষণ ধরে উনি লক্ষ্য করছেন। যাই হোক, এবার কিছুক্ষণ উনি ভাবলেন যে একবার ছাদে যাব, তখন সন্ধে সন্ধে হয়ে এসছে, ছটা ছাড়ছে না, মানে সামান্য আলো আছে, এবং চারিদিকে যেহেতু লাইট টাইট জ্বলছে, মোটামুটি লাইট জ্বলছে, খুব বেশি লাইট আমাদের সে সময় ছিল না, এবং রাস্তাও ছিল না, পুরোটাই ঝোপঝাড় মতো ছিল। পাশের বাড়ি যেহেতু আমরা আছি, মানে একদম প্রায় বলতে গেলে মুখোমুখি টাইপের বাড়িটা, একটা ছোট রাস্তার অপোজিটেই। তো উনি ভাবলেন যে আমার মাকে একবার ডাকবেন। তো ঠিক আছে, তারপর ভাবলেন যে কি মনে হলো, উনি আর কিছু বললেন না। এবং সেদিন উনি যতক্ষণ রান্না করেছেন কিন্তু খুব হালকা পায়ের ফুটস্টেপ উনি পেয়েছেন ছাদের উপর পেয়েছেন। এইবারে ওই রকম হলো। এবার সেম জিনিস কন্টিনিউ সপ্তাহ খানেক ধরে কিন্তু চলতে থাকলো। আচ্ছা। এইবার ওনার এত ভয় লেগেছে, কিন্তু উনি মনে মনে ভাবছেন যে রোজ এইরকম জিনিসটা হচ্ছে, কি হচ্ছে। তাল গাছের প্রতি ওনার মানে তাল গাছটা থেকে এমনি ওর ভয় লাগলো। উনি সেদিন কোনো মতে, তখন এই 8টা-9টা বাজে, সেদিন খুব দাপাদাপি হচ্ছে ছাদের মধ্যে, উনি কোনো মতে জানলা দিয়ে উঁকি মেরে তাকিয়েছেন। মানে উনি তাকিয়েছেন, সম্পূর্ণ দেখছেন একটা পুরো কালো ছায়ামূর্তি তাল গাছের মধ্যে, মানে ঘোরাঘুরি, মানে উপরে আর কি ধরে ঝুলছে, তাল গাছের একদম টপে আর কি ধরে ঝুলছে, এবং পুরো জ্বলন্ত চোখ তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এবার উনি তখন তো বাবা গো মাগো বলে সঙ্গে সঙ্গে রান্না টান্না সব বন্ধ করে দিলেন, আমাদের ডাকলেন যে এইরকম ব্যাপার। এবার পাড়াতে না, আমরা পাড়ার অন্যরা কেউ কিছু কোনো রকম কিছু অ্যাক্টিভিটিস লক্ষ্য করিনি। তো বললো যে না দেখো, তোমার রীতিমতো ভয় পাচ্ছ, ঠিক আছে। এবার আমার মা বললেন যে ঠিক আছে, সেই রাতটা কিছুক্ষণ আমি আছি, তারপর তো যথারীতি 12টা 12:30টার পরে মা চলে এসছে। আর সেদিন আর ওই রকম তারপরে আর কিছু হয়নি। তারপরে হঠাৎ করে যেটা বলা হয়নি আপনাকে, তারপরে সেদিন রাতে কাকিমা এবং তার বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে ছিল কিন্তু। আচ্ছা, ঠিক আছে। পরের দিন আবার যথারীতি সকাল সকাল উনি গেলেন, কারণ বাড়ির তো কাজ থাকে, তার কাজের বউ আসে, সবকিছু, মানে ওনারা আর্থিকভাবে খুবই সচ্ছল, কিন্তু এই লোকের অভাব। এবার তারপর তিনি পরের দিন ঠিক করলেন, তার বাপের বাড়ি যেহেতু কাছাকাছি, তাকে ফোন করলেন যে তাদের মেম্বাররা এসে থাকবে। মেম্বাররা 2-3 দিন থাকলো, এবং যতদিন থাকলো তার মধ্যে কিন্তু কোনো অ্যাক্টিভিটিস লক্ষ্য করেনি। তখন ওনার ধারণা হলো যে সত্যি আমার মনের ভুল। এবার একদিন হয়েছে কি, ওনার সব কাজটা সেরে বাচ্চাকে নিয়ে উনি শুয়ে পড়েছেন সেদিন। তখন আপাতত বলছি যে বর্ষাটা ওই একদম গরমের শেষের দিকে ঘটনা, তো বর্ষা সবে পড়তে শুরু করেছে। সেদিন বৃষ্টি হয়েছে এবং কারেন্ট অফ। আচ্ছা, ঠিক আছে। উনি হালকা একটা একা রাত অন্ধকারে ঘরে শুতে ভয় পেতেন বলে উনি ডিম লাইট জ্বালতেন, যখন কারেন্ট যেত তখন উনি একটা চিমনি জেলে নিতেন, মানে সেই সময়টাও কারেন্ট যেত খুব। তো এইবারে উনি হঠাৎ করে ওনার রাত্রিবেলা ঘুম ভেঙেছে। এবার ঘুম ভেঙে উনি বাথরুমে যেতে গেছেন, বাথরুমের কাছাকাছি গিয়ে দেখছেন মনে হচ্ছে যেন বাথরুমের মধ্যে কেউ নড়াচড়া করছে, জল ঢালছে, এইরকম। এবার তখন ওনার এমন অবস্থা, একই সবে বাড়িতে একটা হলো, আবার লোকজনকে ডাকবেন, কাকে ডাকবেন, তখন ফোনেও চার্জ নেই, বা সেই সময় অত স্মার্টফোন টোন তখনও এক কালচারটা ছিল না। আমি 2000 এটা আমরা ধরুন অন্তত 20-25 বছর বাড়িতে আছি, এটা 2015-16 ঘটনা বলছি। 15-16 হলে পর এখন তো হবে না, এটা 2005-5 দিকে হবে। হ্যাঁ, যাই হোক, আমার ঠিক মনে নেই, কিন্তু মোট কথা 20-25 বছর আছে না। ওনার ঘটনাটা আমি বলছি। ওনারা এসেছিলেন ওই না, ওনারা মানে যে সময় অ্যাক্টিভিটি হবে, সরি এটা 2005টাতেই হবে, তো তখন তো স্মার্টফোনের কোনো ব্যাপারই নেই। তো এবারে উনি কাউকে ফোনও করতে পারছেন না, কিছু করতে না, উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন,
ঠিক আছে, লাস্টে ভাবে কি আর হবে, আমি যাই হোক উনি চিমনির আলোটা নিয়ে বাথরুম করেছেন, বাথরুমটা সাহস করে খুলেছেন, তখন দেখে আর কিছু নেই। তো উনি বাথরুম করে এসে শুয়েছেন, শুয়ে দরজাটা উনি বন্ধ করে দিয়েছেন তখন, কারণ ওনাদের রাত্রিবেলা বেডরুমের দরজাগুলো খোলাই থাকতো, মেন গেট ছাড়া ভেতরে বন্ধ করতেন না উনি। হঠাৎ করে দেখেন মানে বেডরুমের দরজা উনি বন্ধ করেছেন, দরজায় প্রচন্ড ধাক্কা হচ্ছে, মানে ঘরে যে বেডরুমে হ্যাঁ দরজাটা উনি বন্ধ করে শুয়েছেন ভয় পেয়েছেন বলে। দেখে যে ঘরের যে বেডরুমে যেখানে ওনারা শুয়েছেন উনি আর ওনার মেয়ে, প্রচন্ড জোরে ধাক্কা হচ্ছে। উনি কে কে করেছেন কোনো সাড়া নেই। তারপরে ওনার বেডরুমে যে সব জানলাগুলো ছিল, জানলাগুলো সব রাস্তার দিকে, মানে ওনার ওই বেডরুমটা রাস্তার দিকে, জানলাগুলো রাস্তার দিকে পড়ছে, সেখানে প্রচন্ড রকম ধাক্কা হচ্ছে। সেটা হচ্ছে আবার তারপর কিছুক্ষণ বাদে দেখলেন ছাদে ওই রকম খুব জোরে জোরে কেউ দাপাদাপি করছে, ঠিক আছে, মনে হচ্ছে যেন খাটের পাশ দিয়ে সরে যাচ্ছে, এই রকম অ্যাক্টিভিটিস হতে শুরু করেছে। এই রকম অ্যাক্টিভিটিস উনি বলেছেন যে সারা রাত ধরে সেদিন হলো। এবার এইরকম যিনি হলেন উনি তো কান্নাকাটি জুড়ে দিয়েছেন, পরের দিন আমাদের বাড়িতে এসছেন। এবার আমাদের বাড়িতে যেহেতু সামনে শিব মন্দির আছে এবং আমাদের বাড়ির ওখানে একজন আছেন যে শিব মন্দির দায়িত্বে থাকেন, যে যার বাড়ি ছিল শিব মন্দিরের, তিনি তো তখন বেঁচে ছিলেন ঠিকই, এবং যার দায়িত্বে ছিল মানে উনি ওই বাড়িরই একজন সদস্যা, তিনি অনেক কিছু করতেন, অনেক কিছু স্পিরিচুয়াল রিমুভ বা স্পিরিচুয়াল কাজকর্ম, কাউকে স্পিরিচুয়াল অ্যাডভাইস উনি যুক্ত ছিলেন। ওনার কাছে সবাই মিলে যাওয়া হলো, ওনার মেয়ে এবং ওনাকে নিয়ে। তিনি কিছু বিধান দিলেন এবং বললেন রোজ রাত্রিবেলা হনুমান চালিসা পাঠ করে শোবে। উনি সেই দিন রাতে সন্ধ্যেবেলা থেকেই ওরকম পাঠ করতে থাকলেন, সেদিন কিছু হলো না। পরের দিন উনি তখন কিছুটা মনে ওনার ভয় কেটেছে, একটু রাত করে, কারণ আলো থাকতে থাকতে না উনি বেশিরভাগ রান্নাঘরটায় যেতেন, রাত্রিবেলা খুব একটা প্রয়োজন না হলে, সে আলো জ্বলছে সবকিছু তবু উনি যেতেন না। এবার উনি একটু 8:30 সাড়ে 8টা এইরকম সময়, সেদিন দুপুরে একটু বেশি ঘুমিয়ে পড়েছেন আর কি, টেনশন থাকার জন্য উনি ঘুম থেকে উঠে 8টা সাড়ে 8টা নাগাদ চা করতে গেছেন রান্নাঘরে। এবার গিয়ে দেখছেন তাল গাছটা খুব জোরে জোরে মরমর মরমর করে দুলছে। এবার ওনার তো ভয় হচ্ছে, দেখে চাও বসিয়ে এসছে, উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন এবং তখন ওনার যেন মনে হচ্ছে চলারও শক্তি নেই। আচ্ছা। এবার দেখছে চাটা ফুটে গেছে, চাটা ফুটে সবে নামাতে যাবে, উনি চায়ের দিকে তাকিয়েছেন, দেখে কি গলা চেপে ধরলো সম্পূর্ণভাবে। আর উনি ঠিক ওনার তখনই চোখ গেছে জানলাটার দেখে, দেখে সেই জ্বলন্ত চোখ, মুখটা একদম বিচ্ছিরি কালো, ঠিক আছে, মানে কোনো তার শেপটা বোঝা যাচ্ছে না, মানে গায়ের শেপটা বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে পুরো বড় বড় চোখ, বড় বড় দাঁত, ওনাকে খুব জোরে গলা চেপে ধরেছে, জানলা দিয়ে হাত ঢুকে ওনার গলাটা টিপে ধরেছেন। এবার ওনার তো আর কোনো আওয়াজ বার করার ক্ষমতাই নেই। তারপর উনি কিছুক্ষণ বাদে শুনতে পাচ্ছেন, মানে যখনই টিপে ধরেছেন তারপরে দেখে ওনার ঘরের মধ্যে বাচ্চাটার চিৎকার। এবার উনি কি করছেন তো বুঝতে পারবেন না, মানে কি হচ্ছে ব্যাপারটা। আর উনি যে জিনিসটা ভয় পেতেন, যেটাকে উনি প্রায়ই দেখতেন ওই রকম দুটো চোখ ওনার দিকে তাকিয়ে আছে, সেটা তার সামনে এসছে, তাকে ওই রকম ভাবে অ্যাটাক করেছে। এবার সে কোনো মতে সে ছাড়াবার চেষ্টা করছে, যেন ছাড়াতে পারছে না, এরকম একটা ব্যাপার, যেন একদম স্থবির হয়ে গেছে। তবুও উনি যতটুকু শক্তি ছিল উনি সেই শক্তিটা জোগাড় করে হনুমান চালিসা পাঠ করলো, পাঠ করতে থাকছেন, চোখ বন্ধ করে পাঠ করছে, কিন্তু হঠাৎ করে মনে হলো যেন গলাটা ছেড়ে দিয়েছে। উনি সেই অবস্থাতেই আর জানলার দিকে না তাকিয়ে মেয়ের কাছে গেছে, গিয়ে দেখে যে ওইটুকু 3-4 মাসের বাচ্চা, তাকে কেউ বেধড়ক মারধর করলে যা অবস্থা হয় সেই রকম হয়ে গেছে। তার গা দিয়ে আঁচড়ের দাগ, তার গা থেকে রক্ত বেরোচ্ছে, এইরকম অবস্থা। এবং তিনি তো সঙ্গে সঙ্গে, আমরাও দেখছি হঠাৎ করে বাচ্চা কাঁদছে কেন, আমরা ঘর থেকে ততক্ষণে বেরিয়ে এসেছিলাম, সঙ্গে সঙ্গে তার বাড়িতে যাওয়া হলো। আগে তো তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো সেই বাচ্চাটিকে, এবং তাকে আইসিইউতে পর্যন্ত ভর্তি করা হয়েছে। তারপরেই ওনার বড় তখন এমার্জেন্সি লিভ নিয়ে চলে এলো, ওনার বর তখন বাইরে ছিলেন। তার বাপের বাড়ির মানুষেরা সবাই চলে এলো, এসে প্রথমে
কিছু কিছু মানুষ থাকলো হসপিটাল, এবং বাকি উনি উনি তখন গেলেন, একটা বড় তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করা হলো, কারণ আমাদের গড়িয়াতে যে শ্মশানকালী মন্দির আছে সেই সময় একজন তান্ত্রিক ওখানে থাকতেন, আচ্ছা। এবং উনার ফলটা মানে অব্যর্থ ফল, মানে ওই রকম বড় তান্ত্রিক উনি প্রচার করতেন না, হয় না। তার কাছে গেল, তিনি প্রথমেই আদেশ দিলে যে তিনি এরকম বলছেন আর কি, আমি তো যাইনি, বাচ্চা আমি তখন অনেক ছোট ছিলাম, তিনি এইরকম বলছেন যে যে আপনাদের কি বাড়ির পেছনে কোনো তাল গাছ আছে? তখন বলে আপনি কি করে জানলেন? হ্যাঁ এরকম তো আছে। বলে ইমিডিয়েট আপনারা তাল গাছটা কাটার ব্যবস্থা করুন, এবং আপনাকে আমি কিছু দ্রব্য দিচ্ছি, আপনি এখন সঙ্গে করে রাখুন, আপাতত কিছু হবে না, এবং যত তাড়াতাড়ি শুরু করুন, বাড়িতে হোমযজ্ঞ করার ব্যবস্থা করুন। এবার কি হোমযজ্ঞ সেটা আমি অনেকদিন আগের ঘটনা বলতে পারছি না, যাই হোক, তো প্রথমেই তার পরের দিনই লোক ডেকে তাল গাছটা কেটে দেওয়া হলো। দিনের বেলা কিন্তু কোন রকম অ্যাক্টিভিটিস বা কোন রকম কিছু ওইখানে দেখা যেত না, কেটে দেওয়া হলো এবং তাল গাছের কাঠগুলো বিক্রি করে দেওয়া, এরকম একটা। তো তারপরেই এক সপ্তাহের মধ্যেই তাদের বাড়িতে হোমযজ্ঞ হলো, সবকিছু ঠিকঠাক হলো, এবং মিরাকুলাসলি যেখানে ডাক্তার বলেছিলেন যে এখন তাকে বাচ্চাটা কোমাতে পর্যন্ত চলে গেছে, আমরা কি করতে পারবো না পারবো সেটা, তখন বাচ্চাটি সুস্থ হলো আলটিমেটলি। এইবার যেটা সমস্যা হলো, বাচ্চাটি তো সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো। এবার সেই কাকিমার মধ্যে কিছু কিছু কাকিমা নিজেই বুঝতে পারছেন অদ্ভুত জিনিস, তিনি অনেক কিছু হ্যালুসিনেট করছেন। এবার ব্যাপারটা তো মিটে গেল, কিন্তু তবুও হ্যালুসিনেট করছে কেন? মনে হচ্ছে যেন রাত্রিবেলা, বিশেষ করে মনে হচ্ছে তিনি যখন তার বাচ্চাকে নিয়ে শুয়ে আছেন, এবং তখন কিন্তু তার হাজবেন্ড বর্তমান রয়েছে, তার হাজবেন্ড তিনি, এবং তার মাঝখানে বাচ্চাকে নিয়ে উনি শুতেন, এবং ডিম লাইট জ্বালিয়ে রেখেছে। মনে হচ্ছে যেন খাটের পাশ দিয়ে কে বারবার চলে যাচ্ছে, হালকা হালকা করে যেন খাটের নিচ থেকে ধাক্কা দিচ্ছে। এইরকম করতে করতে এইরকম অ্যাক্টিভিটিস কন্টিনিউয়াসলি চলতে থাকলো। তারপরে আবার সেই একরকম অ্যাক্টিভিটিস শুরু হলো, যে ছাদের ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, অমুক যাচ্ছে। এইবার ধীরে ধীরে না, এবার কাকুর কথাতে আসি। কাকু বলছেন যে আমি দেখতে পেলাম তোর কাকিমার কিছু কিছু অ্যাবনর্মালিটি ধরা পড়ছে। প্রথম কথা, রান্নাঘরে যেতে ভয় পাচ্ছেন, রান্নাঘরটা দেখলেই যেন উনি পাগলের মতো করছেন। হঠাৎ হঠাৎ করে রাত্রে উনি বসে পড়ছেন, এবং এইরকম চলতে থাকলো। একদিন হঠাৎ করে দেখে ওনার ঘুম ভেঙে গেছে, উনি তো বাচ্চাকে নিয়ে ঘুমোচ্ছেন, উনি আর ওনার স্ত্রী। ঘুম ভেঙে গিয়ে দেখে কাকিমা খুব চিৎকার করছে, এবং খাটের চারপাশটা, মানে এমন জায়গায় খাটটা রাখা ছিল যে চারপাশ দিয়ে যাওয়া যায়, খুব বড় বেডরুম। ওনাদের বাড়িতে কম রুম থাকলেও একতলা তখন হলেও খুব বড় বড় রুম ছিল। খাটের চারপাশে উনি ও বাবা গো মাগো বলে হঠাৎ করে দৌড়দৌড়ি করছে। তো কি হলো ব্যাপারটা, তিনি কিছুতেই থামাতে পারছেন না যে কি হলো। এবার উনি না অতটাও এরকম ভূত প্রেতে বিশ্বাস করেনি, বা একটা মেয়ের বিপদ হয়েছে সেটাই তার মাথায় চিন্তা। কি হলো ব্যাপারটা, কি হচ্ছে কিছুতেই উনি থামাতে পারলেন না। এবার এরকম প্রায় আধ ঘন্টা ধরে উনি কন্টিনিউস দৌড়চ্ছে, আর বাবা গো মাগো আমাকে মেরে ফেললো, আমাকে তাড়া করে ফেলে, এরকম করেছেন। পরে উনি সেন্সলেস হয়ে যান। এবার এই ঘটনাটা তো পরের দিন আমাদেরকে, পাড়ার লোককে তো উনি জানাবেন যে দেখো এরকম আমার বউয়ের, জানেন কাকিমা, আমার মাকে উনিও কাকিমা বলতেন, জানেন কাকিমা এরকম হয়েছে ব্যাপারটা। এবার এই তো তাকে তো নিয়ে যাওয়া হয়েছে তান্ত্রিকের মধ্যে। তুমি বললেন যে দেখো তুমি বিশ্বাস করো কি না করো সেটা তো ম্যাটার করছে না, কিন্তু যেটা যখন ফল হয়েছে তুমি ইমিডিয়েটলি আগে তান্ত্রিকের কাছে যাও। তান্ত্রিকের কাছে ওনার স্ত্রীকে নিয়ে যাওয়া হলো, এবং যখন নিয়ে যাওয়া হচ্ছে আমরা বুঝতে পারছি পুরো তার চোখ লাল, তিনি স্বাভাবিক অবস্থায় নেই, আর এমন কিছু ভাষায় যেন বিড়বিড় করছে, কি ভাষা বলছে বোঝা যাচ্ছে না, সে রীতিমতো ভয়ের অবস্থা। পাড়াতে তাকে কারণ আমাদের বোড়াল থেকে গড়িয়াতে রিক্সা করে যাওয়ারও অপশন আছে, স্পেশালি রিক্সা ডেকে তাকে নিয়ে যাওয়া হলো গড়িয়া শ্মশানকালী মন্দিরে, এবং কিছু পাড়ার মেম্বারও গেছিলেন। এবার উনি বললেন যে এমন একটা অবস্থা যে হবে আমি নিজেও ভাবতে পারিনি, যে এন্টিটি এইরকম ধরনের কাজ করেছে সেটা এমন একটি এন্টিটি, সেটাকে আমরা লোকমুখে ছড়াতে জানি একানোরে বলে। কারণ এই কথাটা শুনে হয়তো দর্শকও হাসবেন, যে তো একটা ছড়ার কথা, তাল গাছেতে একানোরে বাচ্চাকে ভয় দেখানোর জন্য। এইরকম কিন্তু সত্যিই এক ধরনের এন্টিটি আছে যারা মেনলি তারা তাল গাছে বাস করে, এবং যে কোনো উঁচু গাছে বাস করে, এবং
বাংলার যে লোকাল ভূত বা এন্টিটি আমরা যেটা বলি, সেগুলো অ্যাকচুয়ালি যে কত মারাত্মক হতে পারে আমাদের কোনো ধারণাই নেই। আচ্ছা, আমাদের ছড়া ছাড়া তো আমরা তাদের পরিচয় পাই না, বাচ্চাদের ছড়া ছাড়া। তো বলে এই 91 বলে এই এন্টিটিটা কিন্তু তাকে পুরোপুরি পজেস করে নিয়েছে, আজকেই আপনারা ব্যবস্থা করুন। উনি আর্থিকভাবে খুব সামর্থ্য ছিলেন, অবস্থা হলো আচ্ছা। না, হলো না। এবং বউয়ের ওই অবস্থা দেখে ওনারও না কোথায় হয়তো চেঞ্জ হয়েছে। সেই দিনই একদম কালী মন্দিরে বসিয়ে, আমাদের মা খুব জাগ্রত, আমাদের শ্মশান কালী মা, তো ওনার কাছে বসিয়ে, সেই মন্দিরের ভেতরে বসিয়ে তাকে ইয়ে করা হলো, এক্সরসিজম যেটা বলে আর কি, ঝাড়ানোটা হলো। এবং ঝাড়ানোর সময় নাকি বিভৎস দৃশ্য, সে কিছুতেই তাকে ছাড়াতে পারছে না। ইভেন মন্দিরের ভেতরে যেসব জিনিস, সেসবও তছনছ করতে শুরু করেছে। অনেক কষ্টে তাকে পজেশন মুক্ত করা হলো, এবং তারপর থেকে তাদের বাড়িতেও পর্যন্ত নেগেটিভ অ্যাক্টিভিটি বন্ধটা হলো। আচ্ছা। তো মারাত্মক একটা ভয়ঙ্কর একটা ঘটনা, যেখানে বা আমার একটা পডকাস্টে এমনিও একজন ছিল স্পেশালিস্ট, সেও বলেছিল যে এরকম পজিশন ক্ষেত্রে একটু টাইম লাগে। এনার ক্ষেত্রেও দেখলাম যে টাইমটা নিয়েছে, স্লোলি ওনার 4টে স্টেপে উনি পজেসড হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা যেসব এন্টিটির ব্যাপারে পাত্তা দিই না, তারাই কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ডেঞ্জারাস হয় দেখা যায়। আমরা খুব বেশি, ধরুন জিন যেটা বলুন, বা বিভিন্ন রকমের পিশাচ, এইসব, তারা কিন্তু অনেক কারণবশতই কিন্তু পজেস করে নানা রকমের ব্যাপার, এবং তাদের পজেশন, তাদের ইনভোকেশনটা কিন্তু খুবই একটা কমপ্লিকেটেড প্রসেস। কিন্তু এইসব লোকাল যেসব এন্টিটির কথা আমরা শুনতে পাই, তারা কিন্তু যখন তখন যাকে তাকে পজেস করতে পারে। না সত্যি, এরকম যখন কারোর সঙ্গে হয় তখন মানে যাদের সঙ্গে হয় তারাই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কি ঘটেছে, বা তাদের উপরে কতটা স্ট্রেস এবং বা কতটা ক্ষতি। যখন এরকম পজিশন হয় তখন জীবনে একটা ক্ষতি তো করেই দিয়ে যায়। তো সেই ক্ষেত্রেও মানে এনার ব্যাপারটাও সেরকমই। স্বাভাবিক জীবনযাপনে আসতে গেলে পরে এই একটা ট্রমা ওনাকে সারা জীবন হন্ট করবে। একদম, অবশ্যই হন্ট করবেন। তো তবে একটা ভালো জিনিস আমরা বলছিলে, আমি একটা জাস্ট আমার দর্শকের জন্য আমি বলছিলাম এই কথাটা, যে হনুমান চালিসা এতটাই পাওয়ারফুল। দুরকম ভাবে হনুমান চালিসা কিন্তু লোকে ইমপ্লিমেন্ট করে। হ্যাঁ, একটা হচ্ছে হনুমান চালিসা শোনে, একটা হচ্ছে হনুমান চালিসা পড়ে। তো আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে কোনটা করাটা বেটার। তো আমি সবাইকে একটাই কথা বলবো যে হনুমান চালিসা পড়াটা উচিত। কারণ কি, হনুমান চালিসার মধ্যে লেখাই আছে জো পড়ে হনুমান চালিসা। তো শুধু শুনলে হবে না, মানে শুনলে পর কাজ করবে না, সেটা তোমাকে পড়তে হবে। পড়লে পরেই তখন তুমি অনেকটা রিলিফ পাবে। অনেক আছে যারা মুখস্থ করতে পারে না, তাদেরকে একটাই কথা বলবো যে মুখস্থ করুন। কারণ যতক্ষণ আপনি মুখ দিয়ে বলছেন ততক্ষণ হনুমান চালিসা কাজ করবে না। যতই আমি 1000বার শুনে নিই, হনুমান চালিসা কাজ করবে না। সেই ক্ষেত্রে এই যে এরাটা, তুমি যে কথাটা বলছিলে 2005-06 এর ঘটনা, তো সেই ক্ষেত্রে সেই সময় তো আমাদের অত ইউটিউব ফেমাসও হয়নি, অতটা আমাদের স্মার্টফোনও আসেনি। তো অ্যাটলিস্ট উনি মনে রেখেছিলেন মন্ত্র, তার জন্য কিছুটা রিল্যাক্সেশন উনি পেয়েছেন। না, ওনাকে তো বলেছিলেন, আমি বললাম আমাদের বাড়ির সামনে যাদের বাড়িতে শিব মন্দির আছে, তার দায়িত্বে যিনি আছেন, যিনি দায়িত্বে আছেন সেই ফ্যামিলিরই মেম্বার। আচ্ছা। এবং সেই বাড়িটিও এই যে দেবত্ব সম্পত্তি, একদম যেটা বলে দেবতাকে মানে উৎসর্গ করে দেওয়া। তিনি মারা গেছেন, তার মেয়েও মারা গেছে খুব বিভৎস ভাবে, সেটাও বললে আরেকটা স্টোরি হয়ে যায়। কিন্তু এই দেবত্ব সম্পত্তি, এবং সেখানে দেবত্ব সম্পত্তি যেগুলো হয়, বিশেষ করে শিবের মন্দির যেখানে স্থাপন করা হয়, সেখানে কিন্তু ব্রহ্মদৈত্যের এন্টিটি থাকে। এবং সেখানে না বলে বেলগাছ কেটে দেওয়া, বা সেখানে হঠাৎ করে সেই মন্দির ভেঙে দেওয়ার চেষ্টা, এইসব করতে গিয়ে সেই জায়গাটিও এখন কিন্তু একদম, আমাদের সব প্লট বিক্রি হয়ে গেছে আশেপাশে, খালি ওই জায়গাটা এখনো কিন্তু ভাঙাচোরা হয়ে, মানে কিছুতেই করা যাচ্ছে না। কারণ এই জায়গাটা এতটাই, আমি এই জন্যই বলছি এতটাই পাওয়ারফুল ছিল, তার মধ্যে ভগবান শিব তার সেই ক্ষমতা প্রদান কিছুটা হলেও করেছিলেন যিনি করতেন। তো তিনিই বলেছিলেন ওনাকে হনুমান চালিসা পাঠ করতে, তো সেই জন্যই উনি করতেন আর কি পাঠটা। এইবারে তুমি দ্বিতীয় কি ঘটনা নিয়ে এসেছো আমাদের জন্য? আচ্ছা, দ্বিতীয় ঘটনা যেটা বলার, সেটা আমার নিজেরই এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে ঘটনা। প্রথমেই বলে রাখি, উনি কিন্তু প্যারানর্মাল রিসার্চার ছিলেন একজন। ঠিক আছে, উনি বিভিন্ন বিষয়ে রিসার্চ করতেন, তার চর্চা ছিল, এবং সেই থেকে তিনি প্যারানর্মাল রিসার্চের সবকিছু জানতেন। এবার হঠাৎ করে তার মোটামুটি একটা ছোট টিম উনি তৈরি করেছিলেন। হঠাৎ করে ওনাদের মধ্যে হলো যে উনি বিভিন্ন
জায়গাতে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে গেছেন, যে কেউ বলেছেন যে স্পিরিচুয়াল হেল্প তার জন্য না, নিজে তখন সবে সবে শুরু করেছেন। এবং তার মেন প্যাশনটা ছিল যেখানে যেখানে শুনেছি হন্টেড জায়গা সেখানে গিয়ে দেখবো কি হয়, এইরকমই তার একটা যে ছোট্ট টিম। হ্যাঁ, আপনার সঙ্গে কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে, আর সেটা কি আপনি চান যে টিআরসি পডকাস্টের দ্বারা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাক? যদি আপনার সঙ্গে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা ঘটছে, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের ভয়েস করে আপনার ঘটনা পাঠান। আমরা আপনার ঘটনা শুনে আপনাদেরকে ডেকে নেব আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেলে, আর ফিচার হয়ে যান একটা হরর পডকাস্ট। আর সেইখানে আপনি আপনার ঘটনা আমাদের দর্শককে শেয়ার করতে পারবেন। তো এই ঘটনাটা আমি বলছি ধরুন 2015-16 ঘটনা বলছি, অনেকটাই পরে। আমি শুনেছিলাম 2022-এ, আচ্ছা। কিন্তু তিনি বলছেন ঘটনাটা 2015, যাই হোক। তো এবার তার টিমের মধ্যে আলোচনা হচ্ছে, ওরা একটু বসেছে, একটু ড্রিঙ্কস করছে আর কি সেই সময়। তখন ওদের হঠাৎ মধ্যে বেট হয়ে গেছে যে চল আমাদের মধ্যে একটা বাজি করি, আমরা তো সব জায়গাতেই ঘুরলাম, ইনভেস্টিগেশন করলাম এবং প্রমাণও পেয়েছি। রেল লাইনে তো কি হয়েছে এখন আমরা কি অ্যাক্টিভিটি হয় সেটা তো জানি না, কারণ রেল লাইনে শুনেছি যে যেসব মানুষরা গলা কেটে বা রেল লাইনে যারা মারা যায় তারা তাদের দেহটা খুঁজে বেড়ায়, স্পেশালি স্কন্দ কাটা যাদের বলা হয়, যাদের গলা কেটে বাদ গেছে, তারা তাদের মাথা খুঁজে বেড়ায়, এরকম নাকি একটা তারা আছে। এবং এরকম প্রচলিতও আছে যে তারা তাদের মাথা খুঁজে বেড়ায়, এবং যে যদি কোনো সময় তাদের মুখোমুখি কেউ হয় তাদের কিন্তু তারা মাথাটা পুরো ধর থেকে আলাদা করে দেয়। আচ্ছা, এইবার বলি ঘটনাটা, কিন্তু এরকম ওদের মধ্যে বেট হয়েছে এবং সেই সময় তো বেটটা আরো স্ট্রং হয়েছে, বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা এর মধ্যেই প্ল্যান করি, একদিন ছুটি ছাটা হোক, আমরা এরকম মাঝরাতে রেল লাইন বরাবর হেঁটে যাব, যতটা পারবো হাঁটবো। আচ্ছা। এবার কোথা থেকে হাঁটবে না, ওরা দমদম স্টেশন থেকে হেঁটে এবার হাঁটতে শুরু করবে, যেটা ওই বারাসাতের দিকে যে লাইনটা গেছে ওখান অব্দি হাঁটবে। এরকম একদিন ছুটির দিন এলো, ঠিক 12টা 12:30 নাগাদ ওরা বাড়ি থেকে বেরিয়ে দমদম স্টেশনে কাছাকাছি মিট করেছে। স্টেশনটা তো সেই সময় খুব একটা অ্যালাউড থাকবে না বা গাড়ি ঘোড়া তো না, যাই দমদম স্টেশনে মিট করেছে, বলে এবার চল হাঁটা যাক। ঠিক লাস্ট ট্রেনটা ক্রস করে গেল, ওরা হাঁটা শুরু করলো। এবার হাঁটছে হাঁটছে অনেকক্ষণ ধরে হাঁটা হয়ে গেছে, মাঝখানে একটু দাঁড়িয়ে স্মোক করছে, আবার একটু বসছে, ঠিক আছে। সেই সময়টা ছিল গরমের সময়। এবার ও তখন বলছে যে কিরে, আমার সঙ্গে তো খুব বাজি লড়েছিলিস, এখানে কোনো অ্যাক্টিভিটিস হয় না, কারণ তার অতটাও আইডিয়া সেই সময় ছিল না, অতটা ইনভেস্টিগেশন করতেন ঠিকই, খুব যে প্রফেশনাল নলেজ তখনও সে গেইন করেছে সেটা নয়। এবারে তখন বলছে না না অবশ্যই আছে, তার মধ্যে একটি বন্ধু, তার আবার এই বিশ্বাসটা ছিল, চল না দেখা যাক না দেখা যাক না। এই করে ওরা হাঁটাহাঁটি করেছে, মানে 12টার সময় দেখা করেছে, তখন প্রায় 1টা দেখতে। এবং ওরা যে রেল লাইন ধরে কোন দিকে চলে গেছে জানে না, অনেকটা গেছে বুঝতে পেরেছে। হঠাৎ ওদের মনে হচ্ছে ওরা হাঁটছে, ওরা 3 জন ছিল, ওদের মনে হচ্ছে ওরা হাঁটছে আর পেছনে খোয়া দিয়ে দিয়ে কে যেন তাদের সঙ্গে হাঁটছে। ওদের তো পায়ের খোয়ার আওয়াজ পাওয়া যায়, এবং পেছনেও যদি কেউ হাঁটে তখন আরেকটু খোয়ার আওয়াজটা বেশি পাওয়া যায়, ওরকম মনে হচ্ছে। ওরা যেই থামছে আওয়াজটা নেই, আবার যেই হাঁটছে তখনই দেখে আওয়াজটা রয়েছে। এরকম কিছুক্ষণ গেছে, হঠাৎ দেখে ওরা দূর থেকে দেখে রেল লাইন ধরে কেউ যেন টলতে টলতে আসছে সামনে দিয়ে। সামনে দিয়ে। আচ্ছা, রেল লাইনের ওরা রেল লাইন ধরে হাঁটছে, আর এই অপোজিটের মানে ডবল সাইডেড রেল লাইনটা, ওই সাইডের থেকে দূর থেকে দেখতে পাচ্ছে কেউ যেন টলতে টলতে আসছে, কারণ তখন একটু চাঁদের আলোটা ছিল, কিছুটা বোঝা যাচ্ছে। তখন ওর এক বন্ধু মজা করে বলছে, তো দেখ আমরাও বেরিয়েছি, এবং সব যারা নেশাখোর তারাও এখন বেরিয়েছে, ভাই আমার ভয় করছে, এবার কোথায় কি ছিনতাই হবে কি হবে, মানে রেল লাইন এলাকাগুলো তো এমনি ভালো না, যে ধুর কিচ্ছু হবে না আমরা তো আছি। ও খুব মানে হাট্টা গোট্টা চেহারার ছেলেটা। এবার দেখছে ধীরে ধীরে আসছে, খুব ধীরে ধীরে আসছে, কিছুক্ষণ বাদে যখন সামনে এসছে ওরা মানে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। দেখছে একটা সাদা জামা লোকটার গায়ে, পরনে একটা ছেঁড়া খোড়া প্যান্ট মতো, গা পুরো রক্ত ভেসে যাচ্ছে, আর মুন্ডুটা নেই। কি বলছো, এরকম দেখেছে ওরা?
মুন্ডু থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। এবার যেই ওদের সামনে এসছে, ওরা তো পুরো স্টান্ট, কি করবে। ওই মূর্তিটাও সামনে দাঁড়িয়েছে, এবার হঠাৎ করে ওদের ধাওয়া করতে শুরু করেছে। এবার ওরা তো পড়ি কি মরি করে, আর রেল লাইনে দৌড়ানো তো দূরের কথা, হাঁটাটাই কি কষ্ট। ওরা তো দৌড়চ্ছে দৌড়চ্ছে, সে কিছুতেই করছে না। কিছুক্ষণ দৌড়ে মনে হচ্ছে আবার পেছনে নেই, আবার দেখছে হঠাৎ করে সামনে ওই মূর্তিটা এসে ওদের তাড়া করছে। এবার ওরা তো দৌড়চ্ছে দৌড়চ্ছে, আবার ওরকম দেখেছে দৌড়চ্ছে। তৃতীয় যে বন্ধুটা ছিল সে একটু কমজোরি ছিল, দৌড়তে পারতো না। সে না হঠাৎ হুমড়ি খেয়ে পড়ে গেছে, যে বাঁচা বাঁচা, আমি এই পড়ে গেছি। ওরা পেছনে তাকিয়ে যেটা দেখলো, তখন আর কিচ্ছু করার নেই। সেই গলা কাটা দেহটা ওকে ধরেছে এবং এক নিমেষে তার মুন্ডুটা দেহ থেকে ছিঁড়ে নিল। এটা দেখেছে ওরা? একদম দেখেছে। আচ্ছা। ওরা মানে যে কি করবে, ওরা তখন যে বিশাল কিছু মন্ত্র জানে না, ওরা তান্ত্রিক না, ওরা অঘরী, ওরা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ওই ইউটিউব থেকে শিখে শিখে মোটামুটি করেছে। তো তখন ওরা কিছু স্পেশাল মন্ত্র যে অমুক তমুক কিছু জানেন, ওই দেখে তো মানে তাদের আর থাকা যাবে না। এবার ওরা চোখ বন্ধ করে পুরো দৌড়েছে। চোখ যখন খুলেছে দেখছে ভোরের আলো ফুটে এসছে। এইবারে মানে একদম একটা ঘোরের মধ্যে ছিল ওরা। তখন ওরা কোন স্টেশনে এসে দৌড়ে এসছে না, ওটা হচ্ছে শিয়ালদা স্টেশনের ওইখানে। ওরা দেখছে যে কাছাকাছি আমরা দৌড়ে এসছি, মানে ওইখান থেকে শিয়ালদা স্টেশনে ওরা দৌড়েছে সারা রাত ধরে, চিন্তা করুন। তো এইবার তো মানে কিচ্ছু বলার নেই, কাউকে ব্যাপারটা বলতেও পারছে না। এই মানে যে তার বন্ধুর সঙ্গে ঘটনা ঘটেছে, মানে ওই দুজন আর কি যারা এগিয়েছিল, আমার যে এক্স বয়ফ্রেন্ড এবং তার যে আর এক বন্ধু, যারা দুজনে বেঁচেছে আলটিমেটলি। অটোমেটিক্যালি পরের দিন দেহটি পাওয়া যায়, রেল পুলিশের দপ্তর থেকেই পাওয়া যায়, এবং সেটা নিয়ে বিশাল কেস, পুলিশ নালিশ। ওরা কিন্তু পুরো ঘটনাটা চেপে গেছে, দুজনে কিচ্ছু বলেনি বাড়িতে। এবার তো যাই হোক, তো সেই নিয়ে তো একটা বিশাল ঝামেলা গেল। তার মধ্যে বোধহয় 1-1.5 মাস ধরে বিশাল একটা ঝামেলা গেছে, অনেক নিউজ টিউজেও দেখা গেছে, এবং তখন কিছু কিছু ইন্টারনেটেও পোর্টাল তৈরি হয়েছে, সেগুলো তো খুব দেখা গেছে। স্মার্টফোন তো ছিলই মোটামুটি। যাই হোক, তো ঘটনাটা ঘটেছে এবং 1 মাস এরকম কেটে গেছে। এবার রেশটা ধীরে ধীরে চাপা হয়ে গেছে। এইবার বলি দুজনের কিরকম দুরকমের অভিজ্ঞতা ছিল। আচ্ছা। আমার যে এক্স বয়ফ্রেন্ড, তার তো তখন মাথা থেকে উঠে গেছে প্যারানর্মালের এই জিনিসটা। সে রাত্রিবেলা ঘুমোচ্ছিল, এবার হঠাৎ করে তার যেন মনে হচ্ছে এক্ষুনি রেল লাইনে যাই, এক্ষুনি রেল লাইনে যাই, আমাদের তো ইনভেস্টিগেশন বাকি রয়ে গেল। মানে মিরাকুলাসলি, মানে কি অদ্ভুত ভাবে, মানে খুব ব্যাপারটা অদ্ভুত। তখন তার ওই সেই বন্ধুর ফোন এসেছে। বন্ধুও বলছে, হ্যাঁ রে কি হচ্ছে বলতো, আমার হঠাৎ করে মনে হচ্ছে যে রেল লাইনে গিয়ে ইনভেস্টিগেশন আবার করি। হ্যাঁ দেখ, এরকম একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু এরকম চিন্তা ভাবনা হচ্ছে, কি হলো কি না কে জানে। তখন ও বললো, হ্যাঁ আমারও তো হচ্ছে, চল যাই। ওদের বাড়ি কিন্তু কাছাকাছি, সব ওর পাড়ার বন্ধুরা, যাই হোক কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে বাড়ি। তখন ওরা সেই রাতেই বললো, ঠিক আছে আমি অমুক জায়গায় মিট কর, আমিও করছি, চল আমরা যাব। এবার কোন জায়গায় যাব না, ওর তখন বাড়ি ছিল হচ্ছে ইয়ের দিকটাতে, ওই দমদমার ইয়ের মাঝামাঝি যে স্টেশনটা, বেলগাছিয়া, উল্টোডাঙ্গা। তো ওরা উল্টোডাঙ্গা স্টেশনে দেখা করলো। ওরা ঠিক ওই দমদমের ওই দিকটাতেই হঠাৎ করে হাঁটতে শুরু করেছে। ওরা নিজেরাও বুঝতে পারছে না এত কেন ইচ্ছে হচ্ছে। এবার অদ্ভুত লাগছে, আবার যেন কি একটা টান তাদের টানছে। দেখছে যে এবার হাঁটতে শুরু করেছে। দুজনেই পেছন থেকে শুনতে পেলো, এই অভি, আমার বয়ফ্রেন্ডের নাম অভি ছিল, কার গলা না যে ছেলেটার ওই সঙ্গে ওইরকম ঘটনা ঘটেছে সে। ওরা বলে, কি ভুল শুনলাম আমরা? পেছনে তাকিয়েছে, কেউ নেই। তারপরে ওরা আবার হাঁটতে শুরু করেছে, আবার কিছুক্ষণ বাদে
একদম যেন দুজনেরই কানের পাশে মনে হলো, এই অভি তোর আমাকে মারলি কেন? তখন না ওরা হকচকিয়ে গেছে, পেছনে তাকিয়েছে এবং সম্পূর্ণ বুঝতে পারলো একটা মুন্ডহীন একটা দেহ, এবং তার পরনে যে জামাটা পরে আছে, অভির সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, অভি যে জামাটা পরেছিল সেই জামাটা। তখন তো ওরা মানে বলে এই মাফ করে দে আমাকে, যে কি করবে বুঝতে পারছে না, ওরা আবার এরকম দৌড়তে শুরু করছে। না এটা দিনের বেলা গেছিল না? না না রাতে, আমি তো বললাম আপনাকে যে তখন রাত্রিবেলা হঠাৎ করে ঘুমোচ্ছে, ঘুম ভেঙে গেছে। এইবার না কিছুক্ষণ দৌড়লো, তারপর দেখে আর পেছনে কিছু নেই, সেদিন ওরা বাড়ি চলে গেছে। এইবার তাদের হাতে আর কিন্তু ব্যাপারটা থাকলো না। কিরকম থাকলো না, আমার যে যার কথা বলছি অভি এবং তার বন্ধু দুজনের মধ্যেই বাড়ির লোক কিন্তু অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করলো। আচ্ছা। খালি ওরা বলে যে চলো না রেল লাইনের ধারে হেঁটে আসি, দিনের বেলা হোক রাতের বেলা হোক, বাড়িকে যাকেই দেখতে পায় একা একা কাঁদে, চান করা বন্ধ করে দিল ধীরে ধীরে, খালি দরজা বন্ধ করে থাকতো, বলতো যে আমরাই অভিকে মেরেছি। এবং সেই সময় তারা কিন্তু তাদের বাড়িতে ঘটনাটা বলেছিল যে এইরকম ব্যাপার হয়েছিল। বলে যে একে তো তখন তাদের মধ্যে অদ্ভুত জিনিস দেখা গেছে, বলে না তোদের মাথা খারাপ হয়েছে নাকি, পাগল এইসব ভাবছিস কেন, ওর অন্য কিছু ব্যাপার হয়েছিল, ওই তো খবরে বেরিয়েছিল যে ও নাকি রাত্রে কিছু ভাবে ট্রেনে অ্যাক্সিডেন্ট করেছে কাটা করে, কারণ ওই রকম ভাবেই খবরটা ছড়িয়েছিল যে যে ছেলেটি মারা গেছিল। যে আমরা আমার ওই বন্ধুকে দেখছি, নামটা ঠিক অতটা মনে নেই আমার, তো আমরাই তো খুন করেছি, আমরাই নিয়ে গেছিলাম। তোদের মাথাটা একেবারে গেছে, খালি তোরা ওইসব নিয়ে আলোচনা করিস, তোরা ওই রকম ভাবে ইয়ে করিস, খালি এইসব ইনভেস্টিগেশন করিস, কারণ বাড়িতে কিছু কিছু জানতো, আপত্তি করতে বলে সেই নিয়ে কিছু ডিসকাশন হতো না। এইবার ভাগ্যক্রমে আমার বয়ফ্রেন্ডের মধ্যে থেকে মেনলি জিনিসটা ধীরে ধীরে নর্মালাইজ হতে শুরু করলো অটোমেটিক্যালি। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ একদিন খবর এলো যে মানে অভির যে বন্ধুটি বেঁচে ছিল, সে কিন্তু রেল লাইনে হঠাৎ করে রাস্তা পার করতে গেলে রেলে কাটা পড়ে মারা গেছে। এবং কিভাবে কাটা পড়েছে, কোন অংশ কাটা পড়েছে, তার গলাটা কাটা পড়েছে। এইবার না ওর যেন ভয়টা আরো অন্যরকম হয়ে গেল, একে এরকম কিছু নিজেও বুঝতে পারছিল, মানে এমন ভাবে জিনিসটা হচ্ছিল, বুঝতে পারছে কিছু অদ্ভুত হচ্ছে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সেদিন রাত থেকেই কি হলো, তার মধ্যে তো ওরকম একটা রিয়েলাইজেশন হলো। সেদিন রাতে হঠাৎ তার বাড়ির লোক শুনতে পাচ্ছে যে ঘর থেকে, মানে ওই অভির ঘর থেকে, অভির যে বন্ধু যে প্রথমে মারা গেছিল তার গলার আওয়াজ শুনতে পাচ্ছে। কি হলো রে বাবা, যে অভির হঠাৎ করে রাত্রিবেলা কি ফোন স্পিকারে দিয়ে কারোর সঙ্গে কথা বলছে, সিমিলার লাগছে। ওর মা কিছুবার দেখেছে, কি রে অভি এত রাত্রে অব্দি জেগে আছিস, চ ঘুমিয়ে পড় বলে ঠিক আছে। দ্বিতীয় দিনও সারাদিন সব ঠিক আছে, ও আবার তার সবকিছু কাজ জয়েন করেছে, তার চাকরি জয়েন করেছে, অমুক তমুক এই তাই। ঠিক রাত্রিবেলা হলেই এক জিনিস দেখতে পাচ্ছে। এইরকম জিনিস কি মানে কতদিন হচ্ছে না, সপ্তাহখানেক হয়ে গেছে, একই জিনিস হচ্ছে, আর কোন রকম অ্যাক্টিভিটি তার মধ্যে নেই। এবার ওর মা না, ওর ছেলে তো খুব ইয়ে ছিল, ওর মা ওর বাবাকে একবার বলেছে দেখো তো কি হচ্ছে ব্যাপারটা রোজ, যে ধুর ওরা খালি বাঁদর সব ছেলে মেয়ে, খালি রাত্রিবেলা জেগে জেগে ফোনে কথা বলবে, আমাদের ঘুমোতে দেয়নি, বয়স হচ্ছে এই তাই। বলে ঠিক আছে তুমি ছাড়ো, আমি নিজেই দেখছি অভির ঘরে গিয়ে কি হচ্ছে। ও গিয়ে দেখছে অভি ওর গলার কাছে একটা ছুরি ধরে রয়েছে, চোখটা পুরো উল্টে সাদা, আর অভির গলা থেকে সেই যে মৃত ছেলেটি তার গলাটা বেরোচ্ছে, মানে যে যার সঙ্গে তাদের বন্ধু সেই অ্যাক্টিভিটিটা হয়েছে। এবং পাশে তার মনে হলো এক তোর গলা থেকে পাচ্ছে, পাশে মনে হলো কোনো ডিম লাইট জ্বালা ছিল, যেন গলা কাটা কোনো মৃতদেহ
তার পাশে দাঁড়িয়ে রয়েছে। ওই দেখে তো ওর মা সঙ্গে সঙ্গে চিৎকার করে বাবাকে ডেকেছে। ওর বাবাও না মানে খুব একটা একই ছেলের প্রতি এইসব জিনিস নিয়ে করছে বিরক্তি, যে কি হয়েছে কি হয়েছে, কিন্তু ওর ছেলেকে দেখছে যে যেন হাতে এরকম গলায় ছুরি নিয়ে ওই রকম ভাবে চোখ উল্টো এরকম কি ওর অন্য আওয়াজে কথা বলছে। কি হলো কি হলো, কিছুক্ষণ ঝাঁকুনি দিয়েছে কিছুতেই ঠিক হয় না। তখন ওর বাবাও ভয় পেয়ে গেছে, একেবারে যে উনি বিশ্বাস করতেন না, উনি খুব আস্থা ছিল, স্পিরিচুয়াল ছিলেন। তখন তাদের যে বাড়ির পুরোহিত তাকে ফোন করা হয়, তিনি বলেন যে যেটা মনে হচ্ছে এটা কিন্তু ফুল পজিশন একটা কিছু কেস, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য রয়েছে। তো আমাকে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। সেই যে এবার অভির কথা বলে সেই যে ওর মধ্যে এই অ্যাক্টিভিটি শুরু হলো, অন্য কথা বলা, তার পুরো মানে অ্যাপিয়ারেন্সটাই যেন চেঞ্জ হয়ে গেল। ছুরিটা তো কিছু ভাবে ছাড়িয়েছে, কিন্তু যখনই যেটা হাতের সামনে পায় নিজেকে আক্রমণ করার চেষ্টা করছে। কারণ ওর অনেক রকম টুলসও ছিল, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর পেন্ডুলাম ছিল, উইজা বোর্ড ছিল, তারপর নানা রকমের অকাল্ট অনেক কিছু, সবই ওর ওই দেখে ফেসবুক থেকে দেখে সবকিছু জোগাড় করেছিল। সেগুলো দিয়ে নিজেকে আঘাত করতে চাচ্ছে। কিছু না পেলে ওর ব্যাপারটা হচ্ছিল ঘর থেকে বেরোতো না, ঘরেই খেত, যা হোক করে বাথরুম পায়খানাটা ওর মা ওকে করাতো, ঠিক আছে, তারপরে আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে থাকতো, সবকিছু ওর বন্ধ, ওর চাকরিও চলে গেছিল, এইরকম ব্যাপারটা হয়েছিল। তারপরে বাড়িতে মানে ঘরের মধ্যে যা পাচ্ছে সেটা দিয়ে আক্রমণ করছে। যে থালা বাসনটা দেখছে, হঠাৎ করে এবার মা তো সতর্ক হয়ে গেছে যে কিছুক্ষণ কতক্ষণ ধরে খাচ্ছে, দেখছে থালার ওই কানাটা দিয়ে নিজের গলাটা ঠিক কাটার চেষ্টা করছে। তো এটা বরাবরই মতো তো অবস্থা। আবার বাড়িতে ইয়েতে উনি কিছু বিধান দিয়েছিলেন ওনার যে বাড়ির পুরোহিত, কিন্তু বলছে তাতেও এবার তার মধ্যেও কিন্তু ব্যাপারটা দিন দিন যাচ্ছে, বাড়ছে। উনি বললেন যে দেখুন এটা আমার কোনো হাতে নেই, আমি একজন নগরীকে চিনি, কিন্তু ব্যাপারটা খুবই গুপ্ত রাখতে হবে, উনি সবাইকে দেখেন না, আপনার যে কেসটা মনে হচ্ছে খুব সিরিয়াস কেস, ওনার কাছে নিয়ে যেতে হবে। এবং একদিন কায়দা করে বুঝিয়ে বাজিয়ে ওকে গাড়িতে করে নিয়ে যাওয়া হলো ওনার কাছে। উনি নাকি শুনেছি, এটা শোনা কথা, ওনার বাপ মানে অভি শুনেছে ওর বাবা মার মুখ থেকে, কারণ তখন তো সে সেই পজিশনে ছিল না, সেই অবস্থাতেও ছিল না। সে নাকি দেখেই তাকে বলেছে যে কি করে গলা কাটা পড়লি। তখন দুজনের ভয়েস পাচ্ছে। একজন বলছে যে প্রথমে বলছে যে আমি রাত্রিবেলা করে কাজ সেরে বাড়ি ফিরতাম এবং ট্রেন লাইনের ধারে বসে এসব মদ্যপান করতাম, বা কারণ যেটা ড্রিঙ্কস বলবে, এখানে কিভাবে অ্যালাউড হবে আমি জানি না, ড্রিঙ্কস করতাম। তো এবার এইরকম অবস্থা একদিন মদ্যপ অবস্থায় আমি যাচ্ছিলাম, তখন আমি রেলে কাটা পড়ি, তারপর থেকে আমি ঘুরে বেড়াই, শুধু আমি নয় বাকি যারা এরকম রেলে কাটা পড়েছে সবাই এরকম ঘুরে বেড়ায়, আর যারা বিশেষ করে গলা কাটা পড়েছে তারা মাথাটা খোঁজে, তাদের মাথা খুঁজি, আমরা আমাদের মাথা খুঁজি। তো এইরকম আমি ঘুরে বেড়াচ্ছি, তখন আমি সবে আমার গলা কাটা পড়েছি, তখনই আমি তিনজনকে দেখি, ওই নাম বললো অভি এবং আরো এরকম দেখি, নামটা বলছে স্পষ্ট, কার মুখ দিয়ে বলছে না সেই বন্ধুটির মুখ দিয়েই বলছে, পজেসড অভির মধ্যে দিয়েই বলছে, অভির মধ্যে দিয়েই সে বলছে আর কি। তো তখনই কিন্তু আমি তাদের মধ্যে একজনকে আমি গলাটা ছিঁড়ে দিয়েছি আমার মুন্ডু করে মনে করে, এবং বাকিদেরকে আমি ধরতে পারিনি। ওই জন্য আমি যার মুন্ডুটা আমি ছিঁড়ে নিয়েছিলাম তাকেই পাঠিয়েছি ওদের সর্বনাশ করার জন্য। আচ্ছা। একজনকে তো আমি মারতে পেরেছি, একেও যতদিন না মারছি সেই যার আমি গলাটা ছিঁড়ে তাকে মেরে দিয়েছি সেও থাকবে, তাকে দিয়েও আমি কাজ করাবো, এবং আমি ওদেরকে ছাড়বো না, ওদের মৃত্যু ওদেরকে নিয়ে তারপরেই আমি যাব। যাই হোক, তারপরে মানে উনি কিছু ক্রিয়া করেছেন, এমন কিছু শক্তিশালী ক্রিয়া করেছেন, ওর থেকে সেই আত্মা রিমুভ করেছে, একজন নয়, ওর আত্মা প্লাস ওর সেই মৃত বন্ধুর আত্মা, দুজনকে রিমুভ করতে পেরেছে। এবং যে মারা গেছিল সবাই তো আর প্রেতজনই পায় না, তার কিন্তু কোনো অ্যাক্টিভিটিস কোনো সময় কিছু দেখা যায়নি। যাই হোক, তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। কোনো মতে লাস্টে
খুবই একটা নাকি ডিফিকাল্ট প্রসেস ছিল, কারণ যেসব আত্মার অপঘাতে মৃত্যু হয়, এক তো তারা দোষ পায় এবং তারা এই পাপ কর্ম করার জন্য খুবই শক্তিশালী একটা নেগেটিভ স্পিরিট হয়ে ঠিক যায়। ঠিক তো সেজন্য তাকে খুব করেই তখন একদিন, মানে সেদিনই কিন্তু রিমুভটা হয়নি, একদিন স্পেশাল তিথি নক্ষত্র দেখেই তার কাছে নিয়ে যাওয়া হয়, মানে সেই অঘরী বাবাটার কাছে নিয়ে যাওয়া হয়, তিনি কিন্তু স্পিরিট মুক্ত করেন এবং তারপর থেকে ধীরে ধীরে কিন্তু অভি সুস্থতায় ফিরে এসেছিল। খুব মারাত্মক একটা ঘটনা যে তুমি বললে। প্রথমেই আমি একটা জিনিস শুনে অবাক হয়ে গেলাম যে দেখো রেল লাইনে, প্রথমেই আমি একটা জিনিস বলি যে প্যারানর্মাল রিসার্চ সবার করা উচিত না। মানে অনেকেই আছে যারা নেট দেখে, ইন্টারনেট দেখে, ফেসবুক দেখে না না জেনে করে তো। ওজা বোর্ড হ্যাঁ। বা তোমার আমাদের ইএমএফ মিটার নিয়ে নেমে পড়ে যে আমি প্যারানর্মাল জিনিস হ্যাঁ। খুঁজি। সত্যি কথা বলতে গেলে পর খুব কম লোক আছে যারা আমাদের কলকাতা বা ইন্ডিয়াতে প্যারানর্মাল রিসার্চ প্রপারলি করে, কারণ তুমি সব থেকে ভালো জানো এরকম অনেক সুপার ন্যাচারাল ডেথও হয়েছে আমাদের ওই তো ইন্ডিয়াতে। বিখ্যাত কে একজন সেই মারা গেল, অনেক আছে, গৌরব তিওয়ারি আছে, গৌরব তিওয়ারি। হ্যাঁ অনেকেই আছে। তো ফরেন কান্ট্রিজও এরকম হয়েছে, তো আমাদের দেশেও হয়েছে। কিন্তু আমরা যে জিনিসটা বলি, এত কিছু ইকুইপমেন্টস থাকার পরেও আমরা সবসময় বলি যে যখনই কেউ প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে যাও, টিমের মধ্যে অ্যাটলিস্ট এমন কাউকে রেখো যে একটু স্পিরিচুয়ালি স্ট্রং। আমি যেরকম কখনো যাই কোনো মানে এরকম প্যারানর্মাল রিসার্চ করতে বা দেখতে, আমার সঙ্গে সবসময় কোনো না কোনো তান্ত্রিক বা কোনো না কোনো অ্যাস্ট্রোলজার টাইপের কেউ থাকবে যারা দেহ বন্ধন করতে পারে। এই যে তুমি বললে না যে ইজিলি অ্যাট্রাক্ট হয়ে গেছিল, তাদের উপরে হাবি হয়ে গেছিল বা তাকে মারার চেষ্টা করেছিল, বিকজ তাদের কাছে সেই নলেজটা ছিল না কি করে নিজের দেহটাকে বন্ধন করতে পারে। তো দেহ বন্ধন করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি দেখেছি যদি কখনো আমি কারোর বাড়িতে বাস্তু ভিজিট করতে যাচ্ছি বা সেখানে যদি প্যারানর্মাল কিছু থাকে না, আমার অরাটাকে এফেক্ট করবে। প্যারানর্মাল রিসার্চ তাদেরই করা উচিত যাদের অরা প্রচন্ড স্ট্রং, যারা চট করে ভয় যাতে না পেয়ে যায়। কারণ কোনো এন্টিটি সবার আগে কিন্তু তুমি যদি ভয় পেয়ে যাও তখনই হাবি হতে পারে। কোনো স্ট্রং লোকের উপরে কিন্তু প্রসেস হতে তাদের অনেক টাইম। আমি আর একটা কথা ইন্টারাপ্ট করছি, ভয় শুধু পাওয়া না, যারা এটাকে মজার ছলে নেয় না, ঠিক আছে, বা জাস্ট কিউরিসিটি বশত নেয় এবং কাউকে অপমান করার জন্য, কিছু করার জন্য একটা মজা করে দেখি কি হচ্ছে, বা মিথ্যে মিথ্যে যেন এরকম মানুষকে ভয় দেখাচ্ছে, তারাও যে কখন যে পজেসড সত্যিকারের হয়ে যাবে, এবং তাদের যারা বিশ্বাস করে না, যারা এটা কেয়ারলেসনেস নিয়ে হিসেবে নেয়, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজেশন বা ব্ল্যাক ম্যাজিক বলুন, সেটাও করা কিন্তু খুব ইজি। তারা কনসাস অ্যাকচুয়ালি থাকে না। আমি আরেকটা জিনিস বলছি, আমাদের এই কলকাতায় একটা নতুন একটা থিম শুরু হয়েছিল যে হন্টেড প্লেসেসে আমাদেরকে ট্যুর করতে নিয়ে যাবে। আমি ওরকম একটা জায়গায় গেছিলাম বছর 3-4 আগে, ঠিক আছে। এইগুলোতে কোনো হন্টেড কিছু জিনিস পাবে না, মানে যারা কিউরিয়াস, মানে হন্টেড জিনিস আছে কিনা সেটা দেখতে গেলে পর প্রচুর জায়গা আছে যেখানে তোমাকে একা যেতে হবে, বা তোমার সঙ্গে হয়তো একজনকে তুমি নিয়ে যেতে পারো। গ্রুপে গেলে পর কখনোই তুমি সেই হন্টেড ফিলিংস পাবে না, দেখাবে না, করবে না। তারাও তো সুযোগ খুঁজছে, যদি তাদের ইয়ে করা। প্রথম কথা, আমি যেটা আপনার পডকাস্টে শুনেছি সব জায়গায় চট করে যে হঠাৎ করে সব আত্মা ইয়ে করবে বা এন্টিটি, তা নয়। এবং সেই রকম পরিস্থিতি হতে হবে, ভাইব্রেশন, পার্সন টু পার্সন, এই যে অরা আপনি বললেন, তার ভাইব্রেশন, তার মেন্টাল স্ট্রেংথ, তার অরা সবকিছুর উপর ডিপেন্ড করছে। এবং এগুলো রীতিমতো একটা ব্যবসা হচ্ছে। আর একটা কথা বলছি, ধরুন হন্টেড প্লেস হিসেবে সেটাকে ম্যানিফেস্ট করা হচ্ছে, তারপরেও তো সেটা নেগেটিভ হয়ে যেতে পারে, যেটা ছিল না ধরুন অ্যাকচুয়ালি হন্টেড প্লেস। ডিপেন্ড করে, কারণ কি আমি এখানে বলছি প্রথম কথা, তুমি একটা জায়গায় গেলে সেখানে তুমি ম্যানিফেস্ট করছো যেটা হন্টেড প্লেস, সেটা কিন্তু কখনোই কাজ করবে না। তুমি যখন নিজে ওই জায়গাটায় থাকছো, মানে তোমার বাড়িকে তুমি যদি মনে করো যে আমার এটা হন্টেড হতে পারে, স্পিরিট অ্যাট্রাক্ট করা যায়, এরা খুব ইজিলি অ্যাট্রাক্ট হয়ে যায়। কারণ আমরা 3D ওয়ার্ল্ডে রয়েছি, এরপরে 4D ওয়ার্ল্ড আছে, তারপরে 5D ওয়ার্ল্ড আছে, মানে প্রেজনি আছে, তারপরে অন্য জনিস গুলো আছে। তো ইজিলি তারা অ্যাট্রাক্ট হয়ে যায়। আমরা এরকমও বলি যে কোনো স্পিরিটের নাম ধরে ডাকতে নেই বা কোনো ভূতের নাম ধরে ডাকতে নেই, কারণ ইজিলি মনে হয় তাদেরকে কেউ ডাকছে, কারণ তারা সেই জনিতে প্রচন্ড একা থাকে। এই যে তুমি যেটা বললে যে এর সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, যে স্কন্দকাটা যে এসে তার মাথা খুঁজে বলে একজনকে মেরে দিল, সেও কোথাও না কোথাও সেই আরেকজনকে কিন্তু টেনে নিয়ে আসলো নিজের কাছে। করেছে তো এটাই এরা করে।
তো এটাই মানে জানানোর ছিল লোকদেরকে যে দুম করে প্যারানর্মাল, হ্যাঁ জিনিসটা খুবই লোককে আকর্ষণ করে, প্যারানর্মাল বা সুপার ন্যাচারাল জিনিসকে আকর্ষণ করে, কিন্তু তা বলে আমি উইদাউট নলেজ উইদাউট এক্সপিরিয়েন্স কোনোদিনই যাওয়া উচিত না। আমাদের এখানে অনেক গবেষকরা রয়েছে, অনেক ইনভেস্টিগেটররাও রয়েছে, তারাও এইভাবেই প্রসেসেই কাজ করে। তারা এটা জানে যে আমি যখন কোনো সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল জিনিসকে দেখছি, নিজের সামনে থেকে কোনো মিটার রিডিং করছি বা তাকে ডাকছি, তাকে ফেরত পাঠানোটাও একটা টাস্ক। মানে একবার তুমি চলে আসলে তারপরে তুমি যদি তাকে তাড়াতে না পারো তাহলে সে তো ল্যাচ করবেই। এইটা প্রচন্ড ভাবে আমি মানি। আর আমার মনে হয় যে একটু আচ্ছা, একটা কোশ্চেন আমার আছে। আমি খুব ব্যাপারটা ইন্টারেস্টেড এবং অবশ্যই কনসাস, ঠিক আছে, এবং আমি বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের আশীর্বাদে আমার নিজস্ব জীবনে কোন রকম কিছু আমি কেউ মানে কোন স্পিরিট আমাকে ভয় দেখিয়েছে বা কিছু হয়েছে এরকম হয়নি। কারণ আমি এইসব ব্যাপারে কনসাস হওয়ার জন্য, নিজের নলেজ বাড়ানোর জন্য আমি পডকাস্ট গুলো দেখেছি এবং যার জন্য আপনার কাছে আমি এসেছি, খুব ভালো লাগছে। তো একটা এন্টিটির কথা আমি শুনলাম, নাম না নিয়েও যদি আপনি বলেন, জানেন না নাম নেওয়ার জব কিনা, তার কাছে নাকি নিজেকে স্যাক্রিফাইস করলে সে নাকি সেই স্পিরিটটাকে একটা স্পেশাল এবিলিটি দেয়, নাকি খুব শক্তিশালী স্পিরিট। তুমি কি কোনো লুসিফারের কথা বলছো কি? হতে পারে, কারণ সেখানে ইউজ করা হচ্ছিল শয়তান পুজো। লুসিফারের কথা বলছো, তা আমি তোমাকে একটা জিনিস বলে দিই। যেরকম আমাদের ইন্ডিয়ান কালচারে প্রচন্ড অনেক রকম ভগবান রয়েছে, ভগবানের সঙ্গে দেবতা আছে, দেবতার সঙ্গে অপদেবতাও আছে। হ্যাঁ, তো ওয়েস্টার্ন যদি আমি ওয়েস্টার্ন কালচারে যাই, ওয়েস্টার্ন কালচারে তো আর ভগবান ওরা মানে না, তো ওদের ওখানে জিজাস থাকে, অ্যান্টি ক্রাইস্ট একটা কমিউনিটি থাকে, সেখানে কিন্তু বিভিন্ন আর্ক এঞ্জেলসরা থাকে, ওরা এঞ্জেলস বলে, আর্ক এঞ্জেলস বলে, ওদের একটা গোষ্ঠী আছে, অনেক রকম আর্ক এঞ্জেলস থাকে। তো লুসিফার একটা ফলেন এঞ্জেল, মানে সে এক সময় দেবতা ছিল কিন্তু তাকে বহিষ্কৃত করা হয়েছিল, সে তারপরে কিং অফ হেল বা বলা যায় যে হেলের রাজাও বলা যায়। তো লুসিফার, লিলিথ যারা রয়েছে তাদেরকে পুজো করা হয়, ঠিক আছে, তাদেরকে পুজো করে, তারা পুজো করে যারা অ্যান্টি ক্রাইস্ট। এটা আমাদের এখানেও অনেকে আছে যারা উইচক্রাফট প্র্যাকটিস করে। অ্যান্টি ক্রাইস্ট কথাটা বলেন, কিন্তু আমি অ্যান্টি ক্রাইস্ট নিয়ে একটা সিনেমা দেখেছিলাম, মানে যে কোন পোপ যদি নিজেকে খুবই ডেডিকেটেড থাকে ভগবানের প্রতি, সে যদি কোনো নানের সঙ্গে নাকি যদি অ্যাফেয়ার করে, তাদের যে সন্তান হয় তাকে নাকি অ্যান্টি ক্রাইস্ট এরকম কিছু। না, এরকম না, অ্যান্টি ক্রাইস্ট নাকি খুবই মানে আর কি, তার খুবই মানে প্রথম কথা হচ্ছে একটা পোপ একটা যদি ঈশ্বরের সঙ্গে যদি কোনো শারীরিক সম্পর্কতে আসে কোনো নানের সঙ্গে, যেটা ওদের কালচার হিসাবে প্রচন্ড নোংরা জিনিস, তো সে প্রথম কথা তাদেরকে তাদের টাইটেলের থেকে বহিষ্কৃত করা হয়। তাদের সন্তান কি বেরোচ্ছে সেটাকে অ্যান্টি ক্রাইস্ট বলা হয় না। অ্যান্টি ক্রাইস্ট তাদেরকেই বলা হয় যারা খ্রিস্টান মতে জিজাসকে না মেনে, তারা জিজাস যেটা করবে তার উল্টোটা ওরা করবে। তাই যখন অ্যান্টি ক্রাইস্ট বলা হয়, ক্রাইস্টের যে সিম্বলটা আছে সেই সিম্বলটা কিন্তু ওরা উল্টো করে দেয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যখন আমি তোমাকে বললাম লুসিফারকে পুজো করা, উল্টো হয়, তো লুসিফারকে পুজো করা বা লিলিথকে পুজো করা, যারা পুজো করে তাদের কাছে সেটাই দেবতা, ঠিক আছে। আর যেরকম আমরা শিবকে ডাকছি বা বিষ্ণুকে ডাকছি, তো তারাও আবার আমরা যোগিনীকেও ডাকছি, পিশাচকেও ডাকছি, আমরা ডাকছি না। প্রথম কথা হচ্ছে এটা খুব বাজে কনসেপ্ট যে আমরা পিশাচকে ডাকছি। যারা তন্ত্র সাধনা করছে তারা প্রেত পিশাচকে লক করে রাখছে নিজের কাছে। যোগিনী সাধনা প্রচন্ড ডিফিকাল্ট, অনেক সিদ্ধ লেভেলের পুরুষরাই করে, কিন্তু সেটা কিসের জন্য করছে, সেটা তাদের নিজস্ব কোনো কিছু কারণ আছে, সেই কারণে করছে। আমরা জেনারেলি যাদেরকে পুজো করি নর্মাল মানুষরা, তারা ভগবানকেই করি। আর তুমি যে কথাটা বলছো যে অপদেবতাকে যারা সিদ্ধ করছে তাদেরকে পুজো করছে না, কোনো যোগীকে পুজো করে না। কনসেপ্টটা একই রকম, আমি বলছি সিমিলারিটি যদি বলতে যাই। সিমিলারিটি দেখো, এখানে দুটো রকম আছে সিমিলারিটি। একটা হচ্ছে আমি পুজো করছি, একটাকে আমি মানে আমার সাধনার জন্য তাকে ইউজ করছি। তুমি কোনো ভগবানকে দেখবে না, তুমি তোমার সাধনার জন্য তুমি তাকে ক্যাপচার করছো, তুমি ভগবানকে পুজো করছো। আর এখানে যখন আমি যক্ষিণী, ডাকিনী, যোগিনী এদেরকে যখন করছি, যে সিদ্ধি লাভটা করছি তাদের পাওয়ারকে আমি মিস ইউজ করার জন্য আমি কিন্তু করছি। যেরকম কর্ণপিশাচিনী আছে, কর্ণপিশাচিনীকে কেন লোকে সিদ্ধ করছে? টাকা পাওয়ার জন্য, বা তার ইন্টেনশনটা খুব খারাপ। তো সেই কারণে ইন্টেনশন খুব ম্যাটার করে। আমি যখন আমার ভগবানের কাছে যখন প্রে করছি, আমি শিব বা বিষ্ণুর কাছে প্রে করছি, তো তখন আমার ইন্টেনশন প্রচন্ড ওয়াইড থাকছে, তখন পজিটিভ ইন্টেনশনসও থাকছে না। এখানে
জিনিসটা আলাদা। তেমনি আমি যখন ওয়েস্টার্ন অকাল্টে চলে যাচ্ছি, তো সেখানে দুটো টাইপ অফ লোক থাকছে। একটা টাইপ যারা খ্রিস্টান মতে জিজাসকে পুজো করছে, আরেকজন অ্যান্টি ক্রাইস্ট হিসাবে লুসিফারকে বা লিথকে বা হেকেটিকে পুজো করছে। তো তাদের ওয়ে অফ ওয়ার্শিপটা আলাদা হয়। তার মানে এটা না যে তারা খারাপ, ঠিক আছে? তারা পুজো করছে বিকজ তারা তাকে ভালোবাসে, নেচারকে পুজো করা। মানে আমি যদি উইচক্রাফটের দিকে যাই, উইচক্রাফট মানে হচ্ছে, মানে আমাদের ভাষা হয়তো ডাইনি বিদ্যে, কিন্তু অ্যাকচুয়ালি না, তারা নেচারকে পুজো করছে। ওখানে বিভিন্ন রকম নেচার থাকছে, ঠিক আছে, গাছপালা প্রকৃতি, তো তাদের পুজো করা, সেই না, তন্ত্রের সঙ্গে আমাদের না, তন্ত্রের মিল আছে। এটা তো আমিও বলছি না। এবং ডাকিনী যোগিনী এই যে সেটা অপদেবতা কিনা সেটা নিয়ে একটা বিশাল বিতর্ক রয়েছে। কোন কোন জায়গায় আমি পড়েছি যে সেগুলো অপব্যাখ্যা করা হয়, কোন কোন জায়গায় পড়া যায় না, সেটা তাদের ওয়ে অফ ওয়ার্শিপিং, এরকমই ব্যাপারটা আর কি। না, আমি এই জন্য শয়তান কথাটা এলো যে, কারণ সেটাকে কেউ কেউ বলে, আমি নিজেও তো অনেক যে উইচক্রাফট যারা করেছে তাদের পডকাস্ট দেখেছি, তাদের ব্যাপারটা বললাম, যে সেই ইতিহাসের ব্যাপারটা বললাম, কেন ফলেন অ্যাঞ্জেলসদের ডেভিল বা ডেমনিক বা আরো যারা এন্টিটি আছে তাদের কালচারাল রুট কোথা থেকে, যেমন বাল যেটা, বা আপনার আরো সব নানা রকমের অনেক রকমের আমি শুনেছি। তো সেইগুলো, কারণ সেইগুলো একটা ওই প্যাগানিজমের ব্যাপারটাকে অ্যান্টি করার জন্য সেখানেও একটা নানা রকম প্রপাগান্ডা। প্যাগানিজম তো উইচক্রাফটের মধ্যে হচ্ছে, প্যাগানিজম এন্ড স্যাটানিজম উইচক্রাফটের মধ্যে। সেটার অ্যান্টিতে যাওয়ার জন্য অনেক রকম অ্যান্টিতে গেলে তো তোমার ক্রাইস্ট হয়ে গেল। আমি সেটাই তো বলছি, তাদেরকে ডেমনিক আখ্যা দেওয়া হয়েছে না একটা নাকি বলা। হ্যাঁ, স্বাভাবিক। দেখো, আমরা যখন তন্ত্র করছি, আমাদের তন্ত্র কালো বলা, ঠিক আছে? অনেকেই বলে আমার এখানে এসে যে সাত্বিক ওয়েতে তন্ত্র, তন্ত্র কোনোদিন সাত্বিক ওয়েতে হয় না, ঠিক আছে? যারা বলে রাখছে, আমি শুনেছিলাম দক্ষিণাচারটা নাকি সাত্বিক। দেখো, বামাচারটা হচ্ছে অন্যরকম, দক্ষিণাচারটা আলাদা। কিন্তু তন্ত্র যখন আমি কথা বলছি না, যখন বাংলা তন্ত্র, তন্ত্র তো বলাই আছে আমার 5টা মুদ্রা দিতে হবে। তো 5টা মুদ্রার মধ্যে তো মাছ, মাংস, মদ, সেক্স এগুলো তো রয়েছে, তাহলে আমি সাত্বিক করলাম কি করে? তো আমি যখন তন্ত্র প্র্যাকটিস করছি, আমাকে একটা লোক দেখি, তন্ত্রতে যারা আছে, যারা এগুলো করছে না, তুমি কামাখ্যা চলে যাও, তুমি তারাপীঠ চলে যাও, তুমি যে তান্ত্রিকদেরকে দেখছো, তারা কালো বেশভূষা পরে রয়েছে, মেরুন বেশভূষা পরে রয়েছে, তাদের ডিফারেন্ট মানে লেভেলস এর জন্য তারা সেটা পরে রয়েছে, তারা সিদ্ধ করেছে সেই লেভেলস। আর এরা যাদেরকে সিদ্ধ করে তারা কিন্তু অনেক সময় নেগেটিভই হয়। নেগেটিভ হয় না যে সব সাধনা করা এখন আমাদের এখানে ব্যান হয়ে গেছে। একটা সময় তো লোকে সব সাধনা করতো, তো সব সাধনা করা মানেটা কি? এই যে কর্ণপিশাচিনীকে যে সাধনা করছে, এই কর্ণপিশাচিনী সাধনা করার আগে সব সাধনা করতে হয়, নাহলে কর্ণপিশাচিনীকে সাধনা করা যাবে না। কিন্তু কর্ণপিশাচিনীকে আরো অনেক জিনিস দিয়ে সাধনা করতে হয়, শুধু সেটা নয় যে সব সাধনা করলেই আমার হয়ে যাচ্ছে। তো যারা শ্মশানে যারা তন্ত্র ক্রিয়া করছে, তুমি বলো তো সেই তন্ত্র ক্রিয়াটা কি কারণে লাগছে? সেটাও তো ডেমনিক। আজকে তুমি দক্ষিণী যার কথাই তুমি বলো, তারা সেটা তুমি শ্মশানেই পাচ্ছ তাদেরকে। তার মানে শ্মশানে আমার যেটা রয়েছে, যে মা কালী যে শ্মশানে রয়েছে, মানে শ্মশান কালী তুমি বলো, শ্মশান কালী তো 10 মহাবিদ্যার পার্টে পড়ছে। আমাকে বলো একটা, এই যে 10 মহাবিদ্যা যেরকম পাওয়ারফুল, তাদের কাজগুলো তন্ত্র বলবো না, হয়তো স্পিরিচুয়াল প্র্যাকটিসেস বলবো, কারণ সেটা পজিটিভ ওয়েতে তারা করছে। হ্যাঁ, আর যারা নেগেটিভ ওয়েতে করছে, সেখানে আমরা তন্ত্র প্রয়োগটা বলতে পারি, কারণ সেটা সাত্বিক ওয়েতে না, সেটা টোটালি তারা 5টা মকর দেওয়া, যেটা পঞ্চমুন্ডর আসন বলা হয় বা পঞ্চমকর দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় যাদেরকে বশ করা হয়, সেগুলো কিছু প্রেত থাকতে পারে, জিন থাকতে পারে, তাদেরকে বশ করে তাদেরকে দিয়ে কাজ করানো হয়। তো এটা একটা প্রচন্ড গভীর একটা টপিক, কারণ এই ওয়ার্ল্ডটাকে আমরা বলি তো ওয়ার্ল্ড অফ আননোনস। মানে যত তুমি গভীরে যাবে, তত তুমি অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, কোনটা ভালো কোনটা খারাপ, সেটা হয়তো আমরা কেউ না সেটাকে জাজ করার জন্যে। যার যার রিলিজিয়ন বা যার যার প্রেয়ার্স বা পুজো করা, যার যার দেবতা, তাদের কাছে দেবতাই থাকে। আজকে যে লিলিথকে পুজো করছে বা আজকে যে লুসিফারকে পুজো করছে, তার কাছে সেই ভগবান। অবশ্যই সেটা হিস্ট্রি দেখলে তো সেটা বোঝা যায়। এবার তার শুধুমাত্র যে এখানে নেগেটিভ পজিটিভ না, এখানে একটা বড় রাজনীতিও কাজ করেছে তাদেরকে ডেমনিক করে দেওয়ার পেছনে। রাজনীতি না, দেখো, এটাই একটা প্রসেস। যদি ভালো থাকে তো তার খারাপ থাকবেই। একটা ম্যাগনেটের নর্থ সাইড থাকলে তোমার সাউথ সাইড থাকবেই। যদি ভগবান থাকে তাহলে ভূত থাকবেই। ঠিক। হ্যাঁ, এবার তোমাকে আমি একটা জিনিস বলি, খুব একটা ইজি ফান্ডামেন্টাল জিনিস বলি। তুমি যে বললে না যে আমি শয়তানকে পুজো করলে পর আমি তাড়াতাড়ি লাভবান হতে পারবো, সবসময় পারবে। আমি কারণটা তোমাকে বলছি। তুমি শিবের আরাধনা করো, তুমি শিবকে কিন্তু চট করে পাবে না।
কিন্তু তুমি হনুমানজিকে তুমি পুজো করো, হুম। তুমি রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। রিজন আছে, ভীষণ ভীষণ ভাবে, হ্যাঁ। রিজন আছে, হ্যাঁ। কারণ আছে। আমরা যেটা বলি যে হনুমানজি এখনো জীবিত, তার মানে আমার প্রয়াসটা হনুমানজির কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাচ্ছে, তার জন্য আমি ফলটা ভালো পাচ্ছি। তেমনি যখন কেউ জিজাসকে পুজো করছে, যতক্ষণ না জিজাসের কাছে পৌঁছে এই ফলটা পাচ্ছে, তারা যদি লিলিথকে পুজো করছে বা যদি লুসিফারকে পুজো করছে, তাদেরকে বলা হয় ফলেন অ্যাঞ্জেলস, তার মানে তারা এখনো রয়েছে। তো তারা সেই কথাটা শুনছে, সেই কথাটা শুনে তাদের কিন্তু সেই ফলটাই দিচ্ছে। যেরকম তুমি কোনো মানে তন্ত্রবিদ্যায় তুমি আহ, কোনো হায়ার লেভেল কাউকে বশ করার আগে, ধরো বেতাল সিদ্ধ করছে বা এরকম যে তার কাছে তোমার ছোট 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 প্রেত পিশাচ এদেরকে তুমি সিদ্ধ করছো, এদেরকে তুমি কাজে লাগাচ্ছ, হুম। তো তাদের ফলটা কিন্তু তুমি তাড়াতাড়ি পাচ্ছ। হুম। তো এই একটা থাকে না লেভেল, একটা লেভেল থাকে, সেই লেভেল অনুযায়ী যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব ভালো লাগলো তোমার সঙ্গে এপিসোডটা করে, খুব আমারও ভীষণ ভাল লাগলো। হ্যাঁ, মারাত্মক এপিসোড হয়েছে একটা, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টস করে জানান, কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি আপনার কাছে এরকম মারাত্মক ভৌতিক ঘটনা থাকে আর আপনি মনে করছেন যে আপনার ঘটনা আমাদের দর্শককে আপনাকে শোনাবেন, আমাদের নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে আপনি আপনার ঘটনা ভয়েস করে আমাদের পাঠিয়ে দিন। আর আপনাকে ডেকে নেবো আমাদের টিআরসি পডকাস্ট স্টুডিওতে, যেখানে আপনি সরাসরি আমাদের দর্শককে কিন্তু আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা কিন্তু শোনাতে পারবেন। আর অবশ্যই এই এপিসোডটা আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না। খুব ভাল লাগলো আজকে আমাদের এই এপিসোডটা করে, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বোঝাতেও হয়তো আপনাদেরকে পারলাম, কারণ হয়তো আমি এরকম ভাবে কখনো কাউকে কোনো কিছু ইন ডেপথে বোঝাইনি। আজকের এপিসোডে হয়তো আপনারা বুঝতে পারলেন যে এই ওয়ার্ল্ডটাকে নিয়ে, এই প্যারানর্মাল ওয়ার্ল্ড বা এই যে ওয়ার্ল্ড অফ আননোনস কতটা গভীর হতে পারে, সেটা অবশ্যই আপনাদের একটা ছোট্ট ভাবে বোঝাতে পারলাম আজকের এপিসোডটা দিয়ে। দেখা হচ্ছে সামনের শুক্রবার ঠিক রাত 9টার সময়, আবার আসবো একটা নতুন কোনো এপিসোড নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। আপনি কি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, উইচক্রাফট, স্পেল কাস্টিং, ট্যারেট কার্ড রিডিং বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেন? যদি আপনি আপনার অকাল্ট সার্ভিসেসগুলো আমাদের পডকাস্ট চ্যানেলে এসে শেয়ার করতে চান, ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ফিচার হয়ে যাবেন টিআরসি পডকাস্টে।